আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ শিরোনাম। শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলেও এখনো নিবিড় তত্ত্বাবধানে খালেদা জিয়া। হাসপাতাল থেকে বাসায় ফিরতে সময় লাগবে জানালেন চিকিৎসক। রাজধানীর মোহাম্মদপুরে বাবাকে বাঁচাতে গিয়ে সন্ত্রাসীদের হাতে যুবক খুন, পূর্ব শত্রুতার জেরে হামলা বলছে পরিবার। থামছেই না নারীর প্রতি সহিংসতা, হরহামেশা অনলাইনে হেনস্থা, সাইবার বুলিং আইন সম্পর্কে জানেন না অনেকেই। চট্টগ্রাম বন্দর থেকে ভুটানে পণ্য পরিবহন, আজ খালাস হবে পরীক্ষামূলক চালান, ইতিবাচক বলছেন ব্যবসায়ীরা। মানিকগঞ্জে বাউল শিল্পী আটকের ঘটনা ঘিরে দুপক্ষের উত্তেজনা কাটেনি এখনো, ভিডিও ফুটেজ দেখে হামলাকারীদের ধরার চেষ্টা করছে পুলিশ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। কেবিনে মেডিকেল বোর্ডের নিবিড় তত্ত্বাবধানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসা চলছে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও দলটির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাক্তার AJM জাহিদ হোসেন। এর আগে নিজের সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া। নিবিড় পর্যবেক্ষণে থাকা খালেদা জিয়ার শারীরিক পরিস্থিতি আগের চেয়ে কিছুটা উন্নতি হয়েছে, তবে বাসায় ফিরতে সময় লাগবে বলে জানান ডাক্তার শাহাবুদ্দিন তালুকদার। আরও বলেন, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার হার্ট ও ফুসফুসে ইনফেকশন হয়েছে। গতকাল তার বেশ কিছু টেস্ট করানো হয়। রোববার রাত 8টায় এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় খালেদা জিয়াকে। তিনি বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের তত্ত্বাবধানে আছেন। বিএনপি চেয়ারপারসনের জন্য মেডিকেল বোর্ডও গঠন করা হয়েছে। বোর্ড সদস্যরা জানিয়েছেন, গত কয়েক মাস ধরেই নানা ধরনের শারীরিক জটিলতা দেখা যাচ্ছে বিএনপি চেয়ারপারসনের। গণতান্ত্রিক ম্যান্ডেট ছাড়াই অন্তর্বর্তীকালীন সরকার চট্টগ্রাম বন্দর ঘিরে সাম্প্রতিক সময়ে দীর্ঘমেয়াদী সিদ্ধান্ত নিয়েছে। এতে গতি এবং অনিবার্যতার নামে বৈধ উদ্বেগগুলিকে উপেক্ষা করা হয়েছে। আর এমন মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সোমবার রাতে নিজের ফেসবুক পোস্টে তিনি বলেছেন, একটি অনির্বাচিত অন্তর্বর্তী সরকার দীর্ঘমেয়াদী সিদ্ধান্ত নিয়ে দেশের ভবিষ্যৎকে বন্ধক রাখছে, যেখানে জনগণের মতামতকে সম্পূর্ণভাবে উপেক্ষা করা হচ্ছে। তারেক রহমান আরও বলেন, জাতীয় জীবনকে গঠনকারী সিদ্ধান্তগুলি জনগণের কাছে দায়বদ্ধ সরকারের নেওয়া উচিত। এই দেশের ভবিষ্যৎ তাদের দ্বারাই তৈরি হতে হবে যারা এখানে বাস করে এবং সবার আগে বাংলাদেশে বিশ্বাস করে। এলডিসি উত্তরণ নিয়ে তিনি বলেন, এলডিসি উত্তরণকে ঘিরে সরকার যে সময় বাড়ানোর বিকল্পটিকে অগ্রাহ্য করছে তা দেশের অর্থনীতি ও সাধারণ মানুষের ভবিষ্যৎকে ঝুঁকির মুখে ফেলতে পারে। আবারও হত্যাকাণ্ডকে কেন্দ্র করে সামনে এলো মোহাম্মদপুর। ছিনতাইয়ের টাকা ফেরত আনতে গিয়ে দুর্বৃত্তদের হামলায় নিহত হয়েছেন এক যুবক, আর গুরুতর জখম হয়ে হাসপাতালে চিকিৎসাধীন তার বাবা। এই ঘটনায় জড়িতরা রাজনৈতিক ছত্রছায়ায় এসব করেছে দাবি পরিবারের। অভিযোগ আছে, আদাবর থানা যুবদল নেতা মোহাম্মদ সুজন ওরফে নাদা সুজনের লোকজন এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। সোমবার সন্ধ্যায় রাজধানীর মোহাম্মদপুরের ঢাকা উদ্যান এলাকা, উদ্যানের ডি ব্লকের 3 নম্বর সড়কের বাসার সামনে বিল্লাল হোসেন বাবু নামের এক যুবককে কুপিয়ে মারাত্মক জখম করে পালাতে দেখা যায় কয়েকজনকে। পরে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাত 9টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এর আগে বাবুর বাবা আবুল কাশেমকেও কোপায় দুর্বৃত্তরা। পরিবারের দাবি, বাবাকে বাঁচাতে গিয়েছিলেন বাবু। দুর্বৃত্তদের বাধা দিতে গেলে বাবা ছেলে দুজনকেই কুপিয়ে ফেলে রেখে যায় তারা। আমার জামের যখন কোপ মারছে তখন আমার পোলায় যায় এরকম ধাক্কা মারছে, ধাক্কা মারার পরে তো আমার পোলার এই জায়গায় কোপটা দিচ্ছে। নোয়া গাড়ি নাকি হাইএক্স গাড়ি দিয়া হঠাৎ অনেক লোক আসছে, 10-12 জন দাঁত আর আন্দা নাকি কি বলে। একজনে খবর কইছে যে তোমার বাবারে মারে, ও দৌড়ে এখানে গেছে। নিহতের পরিবার জানায়, এই হত্যাকাণ্ড ঘটিয়েছে রাজীব, রুবেল, মোহন, সবুজ সহ 10 থেকে 15 জনের একটি সংঘবদ্ধ দল। অভিযোগ আছে, আদাবর থানা যুবদলের 100 নং ওয়ার্ডের আহ্বায়ক মোহাম্মদ সুজন ওরফে নাডা সুজন এই দলটির নেতা। এই রাজীব আমার পোলারে কোপ মারছে, এই যে রাজীবে কোপ মারছে, আর এই যে রুবেল, মোহন ছিল, সুজন ছিল, সবুজ ছিল, নাডা সুজনের আন্ডারে আগে গ্যাং আছে। এটা সবুজরা দলে আর সুজনটা দলে পাইবেন। পরিবার জানায়, কয়েক মাস আগে নিহত বাবুর মামার কাছ থেকে 80,000 টাকা ছিনতাই করে নিয়ে যায় সবুজ ও তার দলের লোকজন। এ ঘটনায় একটি অভিযোগও দায়ের করা হয়। তখন সেই টাকা ফেরত চাইতে গিয়েই হামলার শিকার হয় আবুল কাশেম।
মামা সিএনজি চালায় আসতেছিল তো ওনার সাথে আবার টাকা ওই টাকা টান দিচ্ছে তো তার কিছুদিন পরে মামলা করছে ছিনতাই করার টাকা আমাদের ফেরত চাইছি, এই টাকা চাওয়ার কারণে এনাদেরকে আক্রমণ করছে। ওনার কোবাইছে কোবানোর আমার তো পরে উনি মামলা নিছে, অ্যাকশন নিছে। আমি মামলা দিছি। মামলার কাগজটাও আছে। আমি দারোগা পর্যন্ত কইছি যে ভাই আপনি আসামিটি ধরেন। দারোগা আমার কয় আসামি আপনারা ধইরা দেন, আমরা আসামি চালান করুম। পুলিশ বলছে সিসিটিভির ফুটেজ দেখে দোষীদের গ্রেফতারে কাজ করছেন তারা। নারী হেনস্থা শব্দটি আজকাল খুব পরিচিত হয়ে উঠেছে। যে কোনো সময়ে আপনার চারপাশে তাকালেই পেয়ে যাবেন কোনো না কোনো ভুক্তভোগী নারীকে। যুগের সাথে বদলেছে হেনস্থার ধরনও, বদলায়নি শুধু নারীর সামাজিক অবস্থান। প্রযুক্তি নির্ভর এই যুগে অনলাইনেও রেহাই নেই নারীর। আজ নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ দিবসে অনেক ভিড়ের মাঝেও নারী যেন একা, যেখানেই হোক তার অবস্থান অফলাইন কিংবা অনলাইন, কিছু মানুষের শিকার হতে হয় তাকে। তীক্ষ্ণ আক্রমণ আর বাক্যের বাণ ছুড়ে ঘায়েল করার চেষ্টা চলে প্রতিনিয়ত, ফলে থমকে যায় অনেক নারীর পথ চলা। নারী হেনস্থার ধরন এখন বদলেছে। সম্মুখ হয়রানির তুলনায় মুখ লুকিয়ে অনলাইনে বেড়েছে কটূক্তির প্রতিযোগিতা। পোশাক বা চেহারা নয়, শুধুমাত্র মতের অমিল হলেই অনলাইনে মিলছে ধর্ষণের মতো হুমকিও। ডাকসু নির্বাচনের সময় তেমনই এক অভিজ্ঞতার মধ্য দিয়ে গেছেন ফাহমিদা। আমি এখনও ওটা থেকে বের হতে পারিনি। আমি হয়তো ভুলে গিয়েছি কোন মানুষগুলো আমাকে অ্যাটাক করেছিল। আমার হয়তো তাদেরকে মনে নেই, কিন্তু আমার ওই এসেন্সটা আমার মধ্যে সবসময় আছে। ফাহমিদার মতো প্রতিনিয়ত অসংখ্য নারী অনলাইনে হেনস্থার শিকার হচ্ছেন। তাদের বেশিরভাগই জানেন না কিভাবে মিলবে নিস্তার। এ নিয়ে আইনি লড়াইয়ের রাস্তাও বেশিরভাগ নারীর অজানা। নারী হেনস্থার অন্যান্য ক্ষেত্রে নানান পরিসংখ্যান থাকলেও সাইবার হয়রানি নিয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য নেই সংশ্লিষ্ট দপ্তর বা অন্য কারো কাছে। অনেক নারী সরাসরি অভিযোগও জানান না, ফলে সাইবার হয়রানির ঘটনাগুলো দিন দিন মহামারীর রূপ ধারণ করছে। লিঙ্গীয় বৈষম্যর কারণে যে নির্যাতন, সেটাই হচ্ছে নারী নির্যাতন। নতুন প্রযুক্তি আসার সাথে সাথে সাইবার বুলিং, সাইবারের নানা ধরনের মিস ইনফরমেশন দেওয়া, এই সমস্ত মিলিয়ে এটা একটা নতুন ধরনের বিষয় শুরু হয়েছে। ভুটানের সাথে ট্রান্সশিপমেন্ট চুক্তি হয়েছে 2 বছর আগে। জটিলতা কাটিয়ে অবশেষে শুরু হয়েছে পরীক্ষামূলক পণ্য পরিবহনও। ভুটানের আমদানি করা পণ্যের প্রথম চালান এখন চট্টগ্রাম বন্দরে। আজ চলছে খালাস কার্যক্রম, এরপর সড়ক পথে রওনা দেবে ভুটানের উদ্দেশ্যে। এই ট্রানজিট ইতিবাচক বলছেন ব্যবসায়ীরা। স্থলবেষ্টিত দেশ ভুটানে নেই কোনো স্থলবন্দর, ফলে পণ্য আমদানি করতে হয় তৃতীয় দেশের মাধ্যমে। বাংলাদেশের বন্দর ও ভূখণ্ড ব্যবহার করে ভুটানে পণ্য নিতে দুদেশের মধ্যে ট্রানজিট ও প্রোটোকল চুক্তি স্বাক্ষর হয় 2023 সালে। প্রায় 2 বছর পর গত সেপ্টেম্বরে থাইল্যান্ড থেকে ভুটানের পণ্য চালান নিয়ে জাহাজ আসে চট্টগ্রাম বন্দরে। তবে সরকারি বিভিন্ন সংস্থার অনুমোদন জটিলতায় তা আটকে থাকে। টোল মাশুল পরিশোধ এবং শুল্কায়ন শেষে 2 মাস পর শুরু হয়েছে এসব পণ্য খালাস। পরীক্ষামূলক প্রথম চালানটিতে খাদ্যপণ্য, ফলমূল, কসমেটিক্স জাতীয় 6.5 টন পণ্য রয়েছে। থাইল্যান্ড থেকে এসব পণ্যের আমদানিকারক ভুটানের এবি ট্রেডিং।